একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? জানি জানি নিশ্চয়ই গরমে হাঁস ফাঁস অবস্থা। সবাই দিন গুনছ তো কবে বৃষ্টি নামবে। হ্যাঁ, আমাদেরও একই অবস্থা, কিন্তু কি আর করা যাবে বলো। আপাতত যেমনটা চলছে তেমনটাই চলবে। তবে হ্যাঁ, গল্পের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য চলো ঘুরে আসি ছোট্ট একটা পাহাড়ি গ্রামে। পাহাড় মানে তো খানিকক্ষণের জন্য মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। তাই আপাতত গরমে ওইটুকুই দুধের স্বাদ ঘোলের মতো লাগবে। তবে প্রতিদিনের মতো আগেই গল্পের মূল চরিত্রদের সাথে পরিচয় করার আগে চলো ঘুরে আসি সেই পাহাড়ি গ্রামটায়। এটা কালিম্পংয়ের সামালবং। চা বাগান, পাইন গাছ আর পাহাড় ঘেরা ছোট্ট একটা গ্রাম। এই গ্রামে আঁকা বাঁকা রাস্তাগুলো যেন শুধুই সবুজের জঙ্গলে হারিয়ে যায়। স্থানীয় লেপচা সম্প্রদায়ের কিছু মানুষজনদের বসবাস এখানে। গোটা গ্রামে হাতে গুনে 200টাও পরিবার থাকে কিনা সন্দেহ আছে। চা বাগান ছাড়াও এই গ্রামের ধাপ চাষ চোখে পড়ার মতো। প্রায় প্রত্যেকটি বাড়ির সংলগ্ন নিজস্ব একটা করে জমির অংশ ধাপ চাষের জন্য ব্যবহৃত হয়। সেখানেই নিজেদের প্রয়োজন মতো ধান, রাই শাক আর অন্যান্য সবজি সব কিছু চাষ করে এখানকার মানুষজন। তাও আবার একেবারে অর্গ্যানিক উপায়ে, অর্থাৎ সে অর্থে কোনো ফার্টিলাইজার তারা ব্যবহার করেন না। তাই অর্গানিক ফার্মিংয়ের জন্য এই গ্রাম বেশ পরিচিত। গ্রামের ঠিক মাঝ বরাবর রয়েছে একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি, আর পাশেই ছোট্ট একটা চার্চ। গ্রামের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ায় এখানেই বসে বৌদ্ধ চিন্তা সংক্রান্ত নানান সভা। কি বন্ধুরা, মনে হচ্ছে তো এমন একটা গ্রাম সত্যি সত্যিই বাস্তবে আছে কি না? আছে আছে, কালিম্পং জেলার ঝান্ডির খুব কাছেই এই গ্রামের অস্তিত্ব আছে। আজকের গল্প এই গ্রামের প্রেক্ষাপটে। তবে হ্যাঁ, আজকের গল্পের যে দুজন কেন্দ্রীয় চরিত্র তারা কিন্তু এই গ্রামে এসে পড়েছে খানিকটা অ্যাক্সিডেন্টালি। হ্যাঁ, নিশ্চয়ই সবাই থাম্বনেল দেখে এতক্ষণে আইডিয়া করেই ফেলেছ যে এই গল্পে একটা স্কুল জীবনের প্রেমের গল্প বলতে চলেছি। হ্যাঁ, একদম তাই। তবে তার মধ্যেই তো আছে চমক, কারণ এই স্কুল জীবনের প্রেমের গল্প আজকের জেনারেশনের প্রেমের গল্পের মতো নয়। এখানে দুজনেই 90-এর দশকের, অর্থাৎ 90s কিড। আর দুজনের জীবনেই রয়েছে দুটো আলাদা আলাদা ক্রাইসিসের গল্প। অতএব তাদের গল্পটা অবশ্যই একটু আলাদা। না না, আর অবশ্য বোর করব না। এবার সোজা চলে যাব ওদের দুজনের সঙ্গে আলাপ করতে। তবে তার আগে প্রতিদিনের মতো আজও বলে রাখি, আজকের গল্প প্রেমপত্র। গল্পের লেখক আমি নিজেই, আর গল্প পাঠে আজ অন্তরা নয়, আজ রয়েছি আমি তোমাদের বন্ধু প্রীতম। তবে আমার সাথে অন্যান্য ভূমিকায় প্রতিদিনের মতো অন্তরা তো আছেই। তাহলে শুরু করা যাক আজকের গল্প। রিচার্ড গোমস। না না, নাম শুনে বিদেশি ভাবার কোনো দরকার নেই। খাঁটি বাঙালি বললেও ভুল বলা হয় না। আসলে রিচার্ডের বাবা সনাতন গোমস। শিলিগুড়ির মানুষ ওনারা। পূর্বপুরুষ আসলে আদিবাসী সম্প্রদায়ের ছিলেন।
তারপর কোনো এক সময় ওনারা খ্রিস্ট ধর্মাবলম্বী হন। তারপর যখন সনাতনবাবু ডাক্তারি সূত্রে বেশ কয়েক বছর বিদেশে ছিলেন, সেখানে তার প্রিয় বন্ধু রিচার্ডের সাথে পরিচয় হয়। একটা মর্মান্তিক দুর্যোগে, বলা ভালো দুর্ঘটনায়, রিচার্ড প্রাণ হারান। তারপর অবশ্য কিছুদিনের মধ্যেই ফিরে চলে আসেন সনাতনবাবু এই দেশে, কিন্তু ভুলতে পারেননি তার সেই প্রিয় বন্ধুকে। সেই সূত্রেই তার ছেলের নাম রেখেছিলেন রিচার্ড। তবে দুর্যোগ যেন কোনোভাবেই সনাতনবাবুর পিছু ছাড়ে না। ছেলে জন্মানোর কয়েক মাসের মধ্যেই হয় স্ত্রী বিয়োগ। সে অর্থে সাতকুলে কেউ না থাকা সনাতনবাবু কিভাবে তার ছেলেকে মানুষ করবেন তা ভেবেই পাচ্ছিলেন না। একেই তিনি পেশাগতভাবে ডাক্তার, তাই তার প্রফেশনাল ব্যস্ততা প্রচুর। তার উপর একা হাতে ছেলেকে মানুষ করার চিন্তায় তিনি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। যোগাযোগ করেন স্থানীয় একটা ক্রেশের সাথে, আর সেখানেই ঘটে আবার এক দুর্ঘটনা। মাত্র বছর দেড়েকের রিচার্ডকে নিয়ে ঘোরতর সমস্যায় পড়েন সনাতনবাবু। দিনে দিনে মাতৃহারা রিচার্ড মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল। আর 5টা বাচ্চাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে না পারায় মানসিক বিকাশ এক কথায় আটকে গিয়েছিল রিচার্ডের। চিকিৎসক সনাতনবাবুর মাথায় হাত। কি করলে সুস্থ হয়ে উঠতে পারে রিচার্ড, স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, তা নিয়ে চালালেন খোঁজ খবর। তখনই শিলিগুড়ি থেকে মোটামুটি কাছেই কালিম্পং শহরের ছোট্ট একটা গ্রাম সামালবংয়ের একটি স্কুলের সম্বন্ধে জানতে পারেন তারই এক চিকিৎসক বন্ধু কার্ডিওলজিস্ট সুশোভন গুপ্তের মারফত। অবসরপ্রাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমলেন্দু ভৌমিক এই সামালবং নামের ছোট্ট গ্রামটায় গড়ে তুলেছেন একটা রেসিডেন্সিয়াল স্কুল। তবে এই স্কুল আর 5টা স্কুলের মতো নয়। এই স্কুল শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া বা মানসিকভাবে অসুস্থ, হতাশাগ্রস্ত বাচ্চাদের জন্যই তৈরি। এখানে তিনি নিজে হাতে বাচ্চাদের খুব যত্ন করে বড় করেন, খেয়াল রাখেন তাদের মানসিক স্থিতি এবং বিকাশের দিকেও। যে সমস্ত বাচ্চারা নানান রকম খারাপ পরিস্থিতির শিকার এবং সাধারণ সমাজে তাদের রাখাটাও হয়তো বিপজ্জনক, তারা হয়তো আরও দুর্বল হয়ে পড়তে পারে, তাদেরকে নিয়েই তিনি এমন একটা স্কুল চালানোর সাহস দেখিয়েছেন। এমনকি স্থানীয় একটি স্কুলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যাতে তার এখানকার সমস্ত বাচ্চারা স্কুলে সম্পূর্ণ আলাদাভাবে পড়াশোনা করতে পারে এবং আরও 5টা সাধারণ বাচ্চাদের সাথে মেলামেশাও করতে পারে। এমন একটা স্কুলের সন্ধান পেয়ে মাত্র 2.5 বছর বয়সে সনাতনবাবু বোর্ডিংয়ে পাঠান রিচার্ডকে। এ তো গেল রিচার্ডের কথা। অন্যদিকে এবার আসি গল্পের আরও এক কেন্দ্রীয় চরিত্রের কথায়। ওর নাম স্নিগ্ধা। তবে স্নিগ্ধা অবশ্য আরেকটু বড় বয়সে, মানে ওই বছর 6-7 বয়সে এই বোর্ডিংয়ে ভর্তি হয়। স্নিগ্ধার অবশ্য বাবা বা মা কেউই অবর্তমান নন। তবে তাঁরা দুজনেই চাকরি সূত্রে ভীষণ ব্যস্ত, তাই পারিবারিক পরিচারিকার হাতেই বেড়ে উঠছিল স্নিগ্ধা। স্নিগ্ধার বাবা দেবেশবাবুর এক দূর সম্পর্কের ভাই কিছুদিনের জন্য এসে উঠেছিলেন স্নিগ্ধাদের বেহালার ফ্ল্যাটে। আর এখানেই ঘটে আসল দুর্ঘটনা। স্নিগ্ধার বাবা এবং মায়ের অনুপস্থিতিতে সেই লোকটির বিকৃত যৌনতার শিকার হয় স্নিগ্ধা। ব্যাস, স্নিগ্ধার জীবনে নেমে আসে কালো অধ্যায়। পুলিশ, থানা, আইন, আদালত এসব তো চলতেই থাকবে, কিন্তু মানসিকভাবে হতাশাগ্রস্ত স্নিগ্ধা অনির্দিষ্টকালের জন্য ডুবে যায় একটা ট্রমার মধ্যে। সেখান থেকে তাকে বের করে নিয়ে আসার কোনো উপায় খুঁজে বের করতে পারে না ওর বাবা বা মা। মানসিকভাবে সুস্থ রাখার তাগিদে অগত্যা তাঁরাও এই বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন স্নিগ্ধাকে। অমলের পাঠশালা। হ্যাঁ, এটাই অমলেন্দুবাবুর গড়ে তোলা মানসিক অবসাদগ্রস্ত বা হতাশাগ্রস্ত বাচ্চাদের জন্য তৈরি হওয়া স্কুলটির নাম।
ছোট্ট একটা ফলকে বড় যত্ন করে লেখা এই নামটা। ফলকটা পেরিয়ে বাঁশের তৈরি একটা গেট, আর সেই গেট দিয়ে ভিতরে ঢুকলেই মন ভালো হয়ে যাবে। অসংখ্য নাম না জানা পাহাড়ি ফুল আর অর্কিডের সম্ভার। বাঁ হাতে বেশ কয়েকটা ধাপ উপরে উঠলে একটা ছোট্ট দোতলা বাড়ি নজরে পড়বে। এই দোতলা বাড়ির 2টি তলা মিলিয়ে মোট 8টি ঘর। এই বিল্ডিংটা শুধুমাত্র ছেলেদের থাকার জন্য। 8টি ঘরে মোট 3 জন করে 24 জনের থাকার ব্যবস্থা। আরও কয়েকটি ধাপ উপরে উঠলে রয়েছে আরও একটি দোতলা বাড়ি, যার 1 তলায় রয়েছে অমলেন্দুবাবুর অফিস ঘর, আর 2টি তলা মিলিয়ে মোট গোটা 6 ঘর। তাতে 18 জন ছাত্রীর থাকার ব্যবস্থা। অর্থাৎ গোটা রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে মোট 40 থেকে 42টি বাচ্চারা থাকতে পারে, আর তাদের সামলানোর জন্য রয়েছেন 5 জন পরিচারিকা এবং গভর্নেস। এই বোর্ডিংয়ে অবশ্য বাচ্চারা ক্লাস 10 পর্যন্ত থাকতে পারে। স্থানীয় সেন্ট পলস ক্যাথিড্রাল নামের একটি স্কুলে এরা সবাই পড়াশোনা করে। বিভিন্ন জন বিভিন্ন ক্লাসে পড়ে, তবে তাদের প্রত্যেককে স্কুলের বাইরেও আলাদা করে নজর দেওয়ার জন্য অমলেন্দুবাবু ছাড়াও আরও 4-5 জন গৃহশিক্ষক শিক্ষিকা রয়েছেন। এছাড়াও বোর্ডিং গ্রাউন্ডেই রয়েছে অর্গ্যানিক ধাপ চাষের জায়গা। সেখানে প্রতি বছর বাচ্চাদের উদ্যোগেই ফলন হয় প্রচুর শাক সবজির, আর প্রতিদিনের খাবারের বেশিরভাগ শাকসবজি এই অর্গানিক ফার্ম থেকেই নিয়ে আসা হয়। তখন ক্লাস 6 কিংবা 7। একদিন 2 হাতে 1 গোছা রাই শাক ফার্ম থেকে তুলে কিচেনের দিকে নিয়ে যাচ্ছিল স্নিগ্ধা। হাই, এটা কি নিয়ে যাচ্ছ? এটা তো রাই শাক। কেন, তুমি জানো না? এটা কোথায় নিয়ে যাচ্ছ? কিচেনে। কেন গো? আমি যাব তোমার সাথে? হ্যাঁ, যেতেই পারো। এই প্রথমবার রিচার্ড আর স্নিগ্ধার মধ্যে শুরু হয় কথোপকথন। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। তুমি? আমার ক্লাস 7। ও আচ্ছা, তোমার নাম কি গো? আমি রিচার্ড। তুমি? আমি স্নিগ্ধা। আচ্ছা, তুমি স্কুলে ছুটি পড়লে বাড়িতে যাও? না গো, যাই না, এইখানেই থাকি। আমিও যাই না জানো, আমাকে না নিয়েই যেতে চায় না। আমার তো বাড়িতে বাবা ছাড়া কেউ নেই, আর বাবার তো অনেক কাজ, তাই বাবা নিয়ে গেলে বাবার প্রবলেম হবে, তাই আমিও যাই না। স্নিগ্ধা আর রিচার্ডের পরিচয় পর্বের কিছুটা অংশ তো শুনলেন, কিন্তু কি ভাবছেন আস্তে আস্তে জমে উঠবে ওদের বন্ধুত্ব? না না, সেটা হচ্ছে না। সেটা হলে তো হয়েই যেত। আসলে যত বড় হতে থেকেছে স্নিগ্ধা, তত যেন তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনকে কোনোভাবেই ভুলে যেতে পারেনি ও। তাই ওর কাছে প্রতিটি পুরুষ মানুষ যেন একটা ত্রাসের মতোই কাজ করে। কারোকেই বিশ্বাস করে কাছে আসতে দিতে চায় না ও। তাই স্কুলে তার মেয়ে বন্ধু ছাড়া সেভাবে ছেলে বন্ধু ছিলই না। একদিন স্কুল ছুটির পর, এই স্নিগ্ধা, তোর পেন্সিল বক্স। হ্যাঁ হ্যাঁ, তুমি পেলে কি করে? এই তো তোর ক্লাসরুমে পড়েছিল। ছুটির সময় তোর ক্লাসরুমের দিকে উঁকি দিলাম, দেখলাম তুই যেখানে বসিস তার পাশেই এই বক্সটা পড়ে আছে। ঠিক বুঝলাম যে তুই নিশ্চয়ই ভুল করে ফেলে এসেছিস। হ্যাঁ, সত্যি ভুল করে ফেলে এসেছিলাম। নে নে, পেন্সিল বক্সটা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, আমার থেকে নিয়ে যা। আয় আয়, এই চকলেটটা নিবি আয়, এই ঘরে আয়, দরজাটা বন্ধ করে দিয়ে আয়। আর শোন, কখনো কখনো তোর বাবা মাকে বলবি না, আমি তোকে প্রচুর প্রচুর চকলেট দেব, প্রচুর চকলেট।
ভীষণ ভয় পেয়ে ঘামতে শুরু করে স্নিগ্ধা। ছুটে বেরিয়ে যাওয়ার আগেই ছোট্ট স্নিগ্ধার ফ্রকটা চেপে ধরে কাকাই। মুখের উপর কাকাইয়ের শক্ত হাতটা চেপে ধরে। চিৎকার করতে পারে না স্নিগ্ধা। দুপুরবেলা ফ্ল্যাটে কেউ নেই। ছোট্ট স্নিগ্ধা সেদিন বুঝতে পারে না যে তার সাথে কি ঘটনা ঘটতে চলেছে। শুধু এইটুকু ওই ছোট্ট মনটা বুঝতে পারে যে তার কাকাই তাকে যেভাবে স্পর্শ করছে সেই স্পর্শ সে আগে কখনো মা বাবার কাছে অনুভব করেনি। শুধু এইটুকু বুঝতে পারে যে এই কাকাই মানুষটা ভালো না। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট স্নিগ্ধার গা থেকে ফ্রকটা টেনে খুলে নেয় লোকটা। তারপর আপত্তিকরভাবে মানসিক বিকারগ্রস্ত ঘৃণ্য যৌন চিন্তা সম্পন্ন ওই লোকটা এই ছোট্ট শরীরটাকে ছিঁড়ে খেতে চায়। কান্নায় কোকিয়ে ওঠে স্নিগ্ধা। কিন্তু ফাঁকা বাড়িতে ওর আর্তনাদ শোনার জন্য সেদিন কেউ ছিল না। তারপর আর কি, একটা ট্রমার মধ্যে চলে যায় ও। আজ হঠাৎ স্কুলের ফাঁকা করিডরে দাঁড়িয়ে রিচার্ড যখন স্নিগ্ধাকে ওর হাত থেকে পেন্সিল বক্সটা নেওয়ার জন্য ডাকছিল, তখন এক ঝটকায় স্নিগ্ধার সেই ছোট্টবেলার স্মৃতি হঠাৎ করে ওকে নাড়া দিয়ে গেল যেন। ভীষণ ভয় পেয়ে চিৎকার করে স্কুলের করিডর থেকে লম্বা একটা দৌড় দিল আর হাঁপাতে হাঁপাতে সোজা এসে পৌঁছলো একদম স্কুলের গেটের সামনে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল রিচার্ড। ক্লাস 7-এ পড়া রিচার্ড সেই ছোট্টবেলার ক্রেশের দিনগুলো এখনো ভুলতে পারেনি, যেখানে কেউ তার সঙ্গে কথা বলতো না। শুধু ক্রেশের আন্টিরা রাগি রাগি মুখ করে খাওয়া দাওয়া আর পড়াশোনা, এই দুটো কাজ সময় মাফিক করাতেন। কিন্তু সেখানে কোনো বন্ধু ছিল না রিচার্ডের। সবাই তাকে দেখলেই দূরে পালিয়ে যেত, ঠিক যেমন আজ স্নিগ্ধা করল। অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল রিচার্ডের। জানি মা, আমি খুব খারাপ, তাই জন্যই তো তুমি আমায় ছেড়ে ছোট্টবেলায় চলে গেছো ওই আকাশের তারা হয়ে। আমাকেও তোমার কাছে ডেকে নাও না মা। দেখো না, এখনো তো আমার কোনো বন্ধু নেই। তুমি তো আমার কথাটা বোঝার চেষ্টা করো মা। আসলে ইন্ট্রোভার্ট রিচার্ড সেই ছোট থেকেই ভুগছে লো কনফিডেন্সে। কোনো বন্ধুই যেন তার সঙ্গে কথা বলতে চায় না, তাকে দেখলেই ছুটে পালিয়ে যেতে চায়। অন্তত এমনটাই মনে করে রিচার্ড, আর তাতেই সে আরও মনমরা হয়ে পড়ে। আসলে দুজনে এই আলাদা আলাদা ক্রাইসিস দেখে বড় হয়ে ওঠা দুটো ছোট্ট প্রাণ। ওদের মধ্যে এই ভুল বোঝাবুঝির দূরত্বটা খুব বেশি দিন চলল না। আস্তে আস্তে দুজনেরই দুজনকে ভালো লাগতে শুরু করলো। তখন অবশ্য স্নিগ্ধার ক্লাস 8, আর আমাদের রিচার্ড বাবু তখন ক্লাস 9-এ উঠেছেন। গলার স্বর ভাঙতে শুরু করেছে। আর মাত্র 2 বছর বাদে বোর্ড এক্সাম। তারপর এই স্কুলকে চিরবিদায় জানিয়ে রিচার্ডকে চলে যেতে হবে অন্য কোথাও। কিন্তু আজকাল রিচার্ডের তা ভাবলেই বড় মন খারাপ করে। না, শুধু যে স্কুলের জন্য মন খারাপ করে এমনটা নয়, এমনকি বোর্ডিংয়ের জন্যও সে মন খারাপ করে তেমনটাও নয়। আসলে মন খারাপ করে স্নিগ্ধার জন্য। যতই ভাবে যে সে আর মাত্র 2 বছর বাদে স্নিগ্ধার সাথে দেখা করতে পারবে না, ততই তার মনটা বড্ড অস্থির হয়ে ওঠে। চোখের কোণটা ভিজে যায়। কখনো কখনো সবার অলক্ষ্যে ঠোঁট ফুলিয়ে কেঁদেও ফেলে রিচার্ড। স্নিগ্ধাও কিন্তু আজকাল রিচার্ডকে দেখলে বা রিচার্ডের সাথে কথা বলতে আর আগের মতো হেজিটেশন বা ভয় পায় না। বরং এখন রিচার্ড খানিকটা বিশ্বাসের পাত্র হয়ে উঠেছে স্নিগ্ধার কাছে। এমনকি টিফিনের সময় নিজের টিফিন থেকে বাঁচিয়ে কিছু খাবার রেখে দেয় রিচার্ডের জন্য। এই এত দেরি করে বেরোলে? আসলে ম্যাথ ক্লাস খুব দেরি করে শেষ হলো। তুমি এখানে দাঁড়িয়ে আছো, বোর্ডিংয়ে ফেরোনি এখনো? তুমি তো আজকে টিফিন আনোনি। আমি জানি তো তুমি এখনো কিছু না খেয়ে রয়েছো। তুমি কি করে জানলে? কারণ আমি যখন বেরোচ্ছিলাম তখন ডাইনিং টেবিলে তোমার টিফিন বক্সটা রাখা ছিল।
তখন তো তুমি স্কুলে চলে এসেছো, তাই বুঝতে পারলাম তুমি নিশ্চয়ই স্কুলে টিফিন বক্সটা আনতে ভুলে গেছো। একদম সত্যি স্নিগ্ধা, আজ আসলে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, টিফিন বক্সটাই আনতে ভুলে গেছি। ওই জন্যই তো আমি তোমার জন্য নিয়ে এসেছি। এই নাও তোমার টিফিন বক্স, আর চটপট খেয়ে ফেলো তো। টিফিন খাওয়া শেষ হলে স্কুলের রাস্তা ধরে চা বাগানের ধার দিয়ে পাইন গাছগুলোকে পিছনে ফেলে দুজনে রওনা হয় বোর্ডিংয়ের উদ্দেশ্যে। বড্ড ভালো লাগা কাজ করছে ওদের দুজনের প্রতি। না, ওরা হয়তো এখনো প্রেম ভালোবাসা এই অনুভূতিগুলো বুঝে উঠতে পারেনি, ওদের হয়তো এখনো সেই বয়স হয়নি, কিন্তু ভালোবাসা নামক যে অনুভূতিটা ওদের ছোট্ট মনে তৈরি হয়েছে তা বড়ই পবিত্র। যত দিন গড়াতে থাকে ততই ওদের বন্ধুত্বটা গাঢ় হতে থাকে, আর একে অন্যের প্রতি ভালোবাসাটা বেড়েই চলে। তখন ক্লাস 8-এর ফাইনাল এক্সাম শেষ। স্নিগ্ধার বাবা মা সে বছর স্নিগ্ধাকে অ্যানুয়ালের পর বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। স্কুলের প্রিন্সিপাল এবং অমলেন্দু বাবুর সাথে কথা বলে তারা স্নিগ্ধাকে নিয়ে চলে যান। স্নিগ্ধাকে সেদিন ভীষণ হাসি খুশি দেখাচ্ছিল। হবে নাই বা কেন, অনেক দিন পর আজ স্নিগ্ধা বাড়ি ফিরবে। কিন্তু স্নিগ্ধা যতটা খুশি ছিল, ঠিক ততটাই মন মরা হয়ে ফার্মের ধারে একটা ছোট্ট দোলনায় বসেছিল রিচার্ড। না, ঠিক এই দুঃখে নয় যে রিচার্ডকে এবছরও বাড়ি থেকে তার বাবা নিতে আসেননি, বরং এই দুঃখে যে স্নিগ্ধা লম্বা ছুটিতে বাড়িতে চলে যাবে, ওকে দেখতে পাবে না অনেক দিন। ক্লাস 9-এর ফাইনাল এক্সামও শেষ, আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। তারপর বোর্ড এক্সাম শেষ হলেই রিচার্ডের পাকাপাকিভাবে ছুটি হয়ে যাবে এই স্কুল থেকে, আর চলে যেতে হবে বোর্ডিং ছেড়ে। তারপর স্নিগ্ধাকে ও আর আগের মতো দেখতে পাবে না। তারও কিছুদিন পর হয়তো স্নিগ্ধাও পাকাপাকিভাবে ফিরে যাবে কলকাতায়। এই সব কিছু ভাবতে ভাবতেই চোখটা ছলছল করে ওঠে রিচার্ডের। আর ওদিকে চারিদিক খোঁজাখুঁজি করে একবারের জন্য গুড বাই জানাতে এসে হাজির হয় স্নিগ্ধা। এই, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কই না তো। হ্যাঁ তো, এই তো দেখছি মুখ গোমড়া। আরে বাবা, আর তো মাত্র 2 সপ্তাহ, তারপরেই তো রেজাল্ট বেরোবে, তারপর তো আবার চলে আসবো আমি। কোনো কথা বলল না রিচার্ড। এক দৃষ্টে হাতের মুঠোয় ধরে থাকা চিঠিটার দিকে তাকিয়ে রইল রিচার্ড, আর মনের অজান্তে না বলতে পারা কথাগুলো অগোছালোভাবে লিখে আনা এই কাগজটা তুলে ধরল স্নিগ্ধার সামনে। আমি জানি না তুমি আমাকে আর মনে রাখবে কিনা। এই লেখা পাওয়ার পরে তুমি আমার সঙ্গে আর যোগাযোগ করবে কিনা। আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি, শব্দগুলো আমার মাথায় আর ঠিকমতো আসছে না। তবু আমি সহজ ভাষায় মন থেকে লিখছি। হয়তোবা জীবনের এই অনুভূতিগুলো বলা বা লেখা অনেক কঠিন। ভালোবাসি তোমাকে। আমি অনেক দিন ধরে বলতে চেয়েও বলিনি। যদি তুমি আমাকে মেনে না নাও, যদি ছেড়ে চলে যাও, তাহলে কিভাবে আমি ভালো থাকব? আমার তো আমাদের বন্ধুত্বটা ছাড়া আর কিছু নেই। তোমাকে হারাতে চাই না আমি। সব সময় তোমাকে পাশে পেতে চাই। পাশে তোমার উপস্থিতি আমার ভালো থাকার কারণ। তুমি যখন আমার পাশে পাশে থাকো, সেই মুহূর্তের আনন্দ আমি কিভাবে যে বলে বোঝাবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমার প্রতিটা সুখ দুঃখের মুহূর্তে তুমিই পাশে ছিলে। জানি না এই লেখা পড়ে তুমি কি অনুভব করবে। তোমাকে হারানোর ভয় করি আমি। হঠাৎ মনে হয় প্রায়ই তুমি যদি আর না থাকো, তুমি যদি আর আমার পাশাপাশি না হাঁটো, আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো, কিভাবে মেনে নেব। তাই বলে দিলাম, আজ আমার মনের কথাগুলো তোমাকে লিখে জানিয়ে দিলাম। আমি পূর্ণতা দিতে চাই তোমার জীবনকে। তুমি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছ, বারবার এমনটাই মনে হয়। প্রতিনিয়ত মনে হয় তুমি
আসলে আমার মনের অনেক কাছে আছো। তুমি কি আমাকে তোমার জীবনের স্বপ্নের মানুষ হিসেবে মনে করো? আমি মুখে বলতে ব্যর্থ হয়েছি, তাই লিখে জানালাম। যদি আমাকে তোমার মনের সেই মানুষ হিসেবে ভাবো, তাহলে তুমিও লিখে উত্তর দিও। আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আমি তোমার যে কোনো উত্তরকে মেনে নিতে পারবো, কারণ তোমার প্রতিটা ভাবনা, চিন্তা, ইচ্ছেকে আমি সম্মান জানাই। কিন্তু নীরবে থেকো না। তোমার নীরবতা আমাকে কষ্ট দেয়। আমি জানি না তোমার উত্তরের পরে আমি কেমন থাকব, তবে আমি মনের মাঝে থাকা ইচ্ছের কথাগুলো আর ধরে রাখতে পারলাম না। চিঠিটা হাতে পাওয়ার পর চটপট চিঠিটা খুলে পড়তে চাইল স্নিগ্ধা। বাধা দিল রিচার্ড। অনুরোধ জানালো যেন বাড়ি গিয়ে সবার অলক্ষ্যে এই চিঠিটা পড়ে, আর যখন চিঠিটা পড়বে তখন যেন তার একটা উত্তরও লিখে রাখে স্নিগ্ধা। যখন আবার স্কুল খুলবে তখন উত্তরের অপেক্ষায় থাকবে রিচার্ড। ব্যাস, তারপর গুড বাই জানিয়ে বিদায় নেয় স্নিগ্ধা। দু একদিন পর বোর্ডিংয়ের এক গভর্নেসের মাধ্যমে জানতে পারে স্নিগ্ধাকে ক্লাস 8-এর অ্যানুয়াল এক্সামের পর স্নিগ্ধার বাড়ি থেকে পাকাপাকিভাবে ছুটি করে বিদায় নিয়ে চলে গেছে কলকাতায়। আর কোনো দিন ফিরবে না স্নিগ্ধা। স্নিগ্ধার বাবা মা এখন থেকে স্নিগ্ধাকে তাদের কাছে রেখে পড়াশোনা করাতে চায়। উত্তরের অপেক্ষায় দিন গুনতে থাকা রিচার্ডের তাহলে কি হবে? কাঁচা বয়সের ভালোবাসা বা ভালো লাগার অনুভূতিগুলো অসম্পূর্ণই থেকে যাবে? আর কি কখনো দেখা হবে স্নিগ্ধার সাথে রিচার্ডের? সত্যিই কি ওদের ছোট্ট বয়সের ভালোবাসা পূর্ণতা পাবে? না না, এতগুলো প্রশ্নের উত্তর এই পর্বে তো দেওয়া সম্ভব নয়। বরং এই সব উত্তরগুলো পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। পরবর্তী পর্বে জানা যাবে গল্পের বাকি অংশটুকু। আজ তবে এ পর্যন্তই। কিন্তু যেতে যেতে প্রতিদিন যে কটা কথা বলে চলে যাওয়া হয় সেই কথাগুলো আজও না বললেই নয়। যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে আপনি যদি প্রথমবারের জন্য হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য গল্পগুলো শোনার অনুরোধ রইল। আর হ্যাঁ, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাও কিন্তু প্রেস করে দেবেন। ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.ভালোবাসারমরশুম.com। এই আমাদের ওয়েবসাইট লিংক, যা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্কটাও। সম্ভব হলে একটা লাইক আর ফলো করে দেবেন পেজটাতেও। যেতে যেতে ঘোষণা করে যাই গত পর্বের 10 জন সঠিক উত্তরদাতার নাম। গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তারা হলেন রিমা দে, মুন্না সামন্ত, স্নেহা দাস, মোহিনী ভট্টাচার্য, কঙ্কাবতী নাথ, শান্তনু কয়াল, পিউ, ঐশানী দত্ত, শান্তনু বর্মন, সায়ন্তনী সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, স্নিগ্ধা এবং রিচার্ড যে বোর্ডিং স্কুলে থেকে পড়াশুনো করত সেই বোর্ডিং স্কুলের নাম কি? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে ফেলুন। প্রতি পর্বের মতো এই পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। আজ তবে এতটুকুই থাক। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টা এবং মঙ্গলবার দুপুর ঠিক 3:30। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।